হ্যালো এবং স্বাগতম আমাদের হরর হাব ইউটিউব চ্যানেলে। এখানে আমরা ভয়ের অন্ধকার জগতে প্রবেশ করব, যেখানে ভূতের কাহিনীগুলো আপনাকে শিহরণ জাগাবে। আমাদের গল্পগুলো জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এবং প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য। আপনি কি জানেন অন্ধকারে কত গল্প ছড়িয়ে আছে? আমাদের সাথে থাকুন এবং শুনুন প্রাচীন কিংবদন্তি, ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা এবং অপরিচিত শক্তির কথা। আপনার মনে হবে এই কাহিনীগুলো আপনার চারপাশে ঘটছে, যেখানে ভয়ের ছায়া আপনার মনকে থমকে দেবে। প্রতি কাহিনী একটি নতুন রহস্য উন্মোচন করবে, যা আপনার রোমাঞ্চের অনুভূতি বাড়াবে। প্রস্তুত হন অজানা ভয়ের মুখোমুখি হতে এবং আমাদের সাথে এই ভুতুড়ে যাত্রায় যুক্ত হন। আপনার রাতগুলো আর কখনোই একই রকম কাটবে না। চলুন শুরু করি আমাদের আজকের ভৌতিক গল্প। মধ্যরাতে সাফি মোবাইলে ফেসবুকের হোম পেজ স্ক্রল করছিল। ঠিক সেই মুহূর্তে মেসেঞ্জারে কেউ একজন নক দিয়েছে। সাফি মেসেজ চেক করতে গিয়ে যেন পাক রুদ্ধ হয়ে গেল। কেমন আছো সাফি? ভুলে গেছো আমায়? মেসেজটি চোখে পড়তে সাফি চমকে উঠল। যে আইডি থেকে মেসেজ এসেছে সেই আইডির মেয়েটি 2 বছর আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আইডির নাম মায়াবর্তী স্নেহা। কিন্তু এটা কিভাবে সম্ভব? সাফির শরীরের সমস্ত লোমগুলো দাঁড়িয়ে গেল। 2 চোখ যেন ঝাপসা হয়ে আসছে। স্ক্রিনে স্নেহার নামের পাশে সবুজ আলো জ্বলে আছে। যে মেয়েটির মৃত্যুর পর ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে আইডি রিমেম্বারিং করানো হয়েছে, সেই আইডি কিভাবে অ্যাক্টিভ হলো? তাহলে কি স্নেহার আত্মা আইডি থেকে টেক্সট করছে? না, আর কিচ্ছু ভাবতে পারছে না সাফি। চোখের সামনে ঘটে যাওয়া অস্বাভাবিক ঘটনা যেন তার এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সাফি দ্রুত চ্যাটলিস্ট চেক করলো। খুব কাছের বন্ধুদের মধ্যে শুধুমাত্র নিলয় অ্যাক্টিভ আছে। 7-5 না ভেবে নিলয়কে নক দিল। নিলয় আছিস? মিনিট 2-1 অতিবাহিত হবার পর নিলয়ের আইডি থেকে রিপ্লাই আসলো। হ্যাঁ সাফি বল। নিলয়ের রিপ্লাই পেয়ে সাফি কিছুটা স্বস্তি পেল। দ্রুত টাইপিং করে রিপ্লাই দিল। নিলয়, একটু আগে আমার সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। ভয়ঙ্কর ঘটনা? কি হয়েছে সাফি? ওয়েট, সব বলছি। আমি টাইপ করতে পারছি না, তোকে কল দিচ্ছি। আচ্ছা। সাফি কল লিস্ট থেকে নিলয়ের নাম্বার খুঁজে কল দিল। প্রথমবার রিং হতেই কল রিসিভ করে নিলয় জিজ্ঞেস করল, এখন বল তো কী হয়েছে? সাফি কিছুক্ষণ চুপ করে রইল। কাঁপা কাঁপা কণ্ঠে নিলয়কে বলল, নিলয়, যেটা হয়েছে তা বিশ্বাস করার মতো না। আমার সাথে এমনটা হবে আমি কল্পনাও করিনি। নিলয় কিছুটা বিরক্তি নিয়ে বলল, আচ্ছা কি সেটা তো বলবি? সাফি ভয়ার্ত কণ্ঠে বলল, জানিস একটু আগে স্নেহা আমাকে তার আইডি থেকে টেক্সট করেছে। কি? তোর মাথা ঠিক আছে? কি আবল টাবল বকছিস? সাফির কথা শুনে নিলয় যেন পাহাড়ের চূড়া থেকে নিচে আছড়ে পড়ল। আবল তাবল না, আমি সত্যি বলছি। একটু আগেই স্নেহার রিমেম্বারিং আইডি থেকে টেক্সট আসছে। তোর যেমন বিশ্বাস হচ্ছে না, ঠিক তেমনি আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। সাফি এক নিঃশ্বাসে কথাগুলো বলে চুপসে গেল।
সাফির ভয়েস শুনে নিলয়েরও কেন জানি মনে হচ্ছে কিছু একটা হয়েছে, কিন্তু সাফি যেটা বলছে সেটা কি আদৌ সম্ভব? তাছাড়া স্বচক্ষে না দেখে সাফির কথা বিশ্বাস করাই বা কতটুকু যুক্তিসঙ্গত? তাও মৃত আইডি থেকে মেসেজ এসেছে। আচ্ছা, মানলাম তুই সত্যি বলছিস। এখন তুই আমাকে কনভারসেশনের স্ক্রিনশট সেন্ড কর। নিলয়ের কথা শুনে সাফির একটু হলেও স্বস্তি হচ্ছে। এহেন অবিশ্বাস্য ঘটনার কথা নিলয়ের বিশ্বাস হয়েছে, সেটাই বা কম কিসে? অন্য কেউ হলে তো মস্করা ভেবে মেসেজের রিপ্লাই অবধি দিত না। তবুও নিলয়ের মনে এ নিয়ে ব্যাপক সন্দেহ রয়েছে, তা অবশ্য মিথ্যে নয়। সে যাই হোক, স্ক্রিনশট দেখালে আর কোনো সন্দেহ থাকার প্রশ্নই আসে না। সাফি দুটো স্ক্রিনশট নিয়ে নিলয়ের ইনবক্সে সেন্ড করল। একটি তার চ্যাট লিস্টের, অপরটি কনভারসেশনের। চ্যাট লিস্টের স্ক্রিনশট দেখে বুঝতে অসুবিধে হবার কথা নয় স্নেহার আইডি অ্যাক্টিভ আছে কি না, কেননা সাফির চ্যাট লিস্টে সবার উপরে স্নেহার আইডি। তার নামের পাশে সবুজ বৃত্ত তার আইডি অ্যাক্টিভ থাকার সত্যতা প্রকাশ করে। অপর স্ক্রিনশট কনভারসেশনের, যেখানে স্নেহার করা সদ্য টেক্সটের প্রমাণ মিলবে। অবশ্য স্ক্রিনশটে 2 বছর পূর্বের শেষ টেক্সটও দেখা যাচ্ছে। সাফির সেন্ড করা স্ক্রিনশট নিলয় সিন করেছে, কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না। মেসেঞ্জার থেকে নিলয়ের কল এসেছে। কল রিসিভ করতেই নিলয় বলল, আচ্ছা তোর সমস্যা কি? এত রাতে এসব নিয়ে মজা করার মানে কি? নিলয়ের কণ্ঠে কিছুটা রাগের সাথে ক্ষোভ প্রকাশ পেল। সাফি কিছু বুঝতে না পেরে বলল, মজা কেন করব? তোকে 2টো স্ক্রিনশট দিলাম, দেখিসনি? হ্যাঁ দেখেছি তো, একটি ব্ল্যাঙ্ক স্ক্রিনশট, অপরটি স্নেহার 2 বছর আগের টেক্সট। এসব নিয়ে আমার সাথে আর একদম মজা করবি না। নিলয় বিরক্তি নিয়ে কথাগুলো বলে অফলাইনে চলে গেল। সাফি ঠিক বুঝতে পারছে না তার সাথে ঠিক কী হচ্ছে, কিন্তু এটা সে ঠিক বুঝতে পারল, তার সাথে অস্বাভাবিক কিছু হচ্ছে। নয়তো তার স্বচক্ষে দেখা টেক্সট নিলয় কেন ব্ল্যাঙ্ক দেখছে? 2 বছর পূর্বে করা শেষ টেক্সট দেখা যাচ্ছে, অথচ সদ্য করা টেক্সট নিলয় দেখল না। তাছাড়া চ্যাট লিস্টের স্ক্রিনশট ব্ল্যাঙ্ক হয়ে গেল কিভাবে? সাফির প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। মনের মধ্যে অজানা এক ভয় বিরাজমান করছে। চ্যাট লিস্টে পুনরায় চোখ বুলিয়ে দেখল স্নেহার আইডি এখনও অ্যাক্টিভ। স্নেহার আইডি থেকে আসা টেক্সটের রিপ্লাই দেওয়ার সাহস সাফির হয়ে ওঠেনি। হবেই বা কীভাবে? মৃত আইডি থেকে আকস্মিক টেক্সট যে স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব নয়, সেটা এখন উপলব্ধি হচ্ছে। সাফির রাত জেগে ফেসবুকিং করার অভ্যাস, কিন্তু আজ এসব হবার পরে ফেসবুকিং করার ইচ্ছে নেই। নোটিফিকেশন বার থেকে মোবাইল ডাটা অফ করতে গিয়ে দেখল স্নেহার আইডি থেকে পুনরায় টেক্সট এসেছে। সাফির মধ্যে পুনরায় ভয় কাজ করতে শুরু হলো। স্নেহার টেক্সট দেখবে কিনা তা নিয়ে টানায় পড়তে বাধ্য হলো। অবশেষে স্থির করল শেষবারের মতো টেক্সট দেখেই ডাটা অফ করবে। যেই ভাবা সেই কাজ। সাফি ভয়ে ভয়ে হোম স্ক্রিন থেকে মেসেঞ্জার ইনবক্স ওপেন করে স্নেহার করা টেক্সট দেখতে পেল। সাফি, খুব বেশি ভয় পেয়েছো তাই না? হ্যাঁ, ভয় তো পাবেই। ভাবছো আমার মৃত আইডি থেকে কিভাবে টেক্সট পেলে? তুমি কি ভেবেছো আমি মরে গেছি? হ্যাঁ, আমি মরে গিয়েও বেঁচে আছি। আমার অস্তিত্ব বিলীন হয়ে গেছে, কিন্তু আমি ঠিকই বেঁচে আছি। আর সেই বেঁচে থাকাই হবে তোমার মৃত্যুর কারণ। মৃত্যুর জন্য তৈরি হও। সাফি টেক্সট পড়তেই স্নেহার করা 2টো টেক্সট মুছে গেল। আইডিও অ্যাক্টিভ নেই। চোখের সামনে যা ঘটছে তা অবিশ্বাস্য, কিন্তু স্নেহার শেষ টেক্সটের কথাগুলো যদি সত্যি হয়,
সাফির ভয়ে গলা শুকিয়ে এলো এবার। মোবাইল ডাটা অফ করে ডাইনিং রুমে গিয়ে পানি পান করল। রাত 3:25। ঘুমন্ত নগরীর নিশাচর প্রাণী সাফি। রাতে না ঘুমানো সাফির পুরনো অভ্যেস। প্রতিটা রাত নির্ঘুম থেকে চোখের পলকেই পার করে দেয়, কিন্তু আজ তার পুরোটাই ব্যতিক্রম। রাতের অন্ধকার যেন সাফির আজ ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সময়টাও কেমন যেন থমকে আছে। বাকি রাতটুকু পার করার জন্য সাফি তার পছন্দের প্লেলিস্ট থেকে গান প্লে করে চোখ বুজে রইল। না, কোনোভাবেই তার স্বস্তি মিলছে না। বারবার স্নেহার টেক্সটের কথা মনে পড়ছে। এখন শুধু অপেক্ষা দিনের আলোর। বেশ কিছুক্ষণ যাবৎ সাফির মা সাফিকে ডাকছে, কিন্তু সাফির যেন তার মায়ের ডাক কানেই পৌঁছায় না। উপর হয়ে শুয়ে আছে, নাক মুখ বালিশে চেপে। কোনো উপায়ন্তর না পেয়ে সাফির নাকে মুখে পানি ছিটিয়ে দিতে সাফির ঘুম ভেঙে গেল। চোখ কচলাতে কচলাতে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা, ডাকছো কেন? বিরক্তি কণ্ঠে সাফির মা বলল, সেই কখন থেকে ডেকেই যাচ্ছি, বেলা কটা বেজেছে দেখেছিস? সাফি ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 11টা বেজে গেছে। তো কি হয়েছে? কি আর হবে, তোর বন্ধু নিলয়, তানবীর এরা সবাই এসেছে। আছে নাকি চলে গেছে? ড্রয়িং রুমে বসে আছে, তোর জন্য অপেক্ষা করছে। আচ্ছা, ওদের আর একটু বসতে বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। সাফি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে গেল। সোফায় বসে আছে নিলয় আর তানবীর। দুজনেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সাফির দিকে। তানবীরকে কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে, চোখ মুখ তার শুকিয়ে আছে। সাফি এসেই জিজ্ঞেস করলো, কি রে, তোরা কখন আসলি? তানবীর বলল, কখন? আধ ঘন্টা হলো। সাফি এগিয়ে এসে বলল, আর বলিস না, ভোরবেলা ঘুমিয়েছি, তাই এখনো ঘুমাচ্ছিলাম। সাফির কথায় কেউ ভ্রুক্ষেপ করলো না। তানবীর জিজ্ঞেস করলো, আচ্ছা, রাতে তুই নিলয়কে যে ব্যাপারটা বলেছিস সেটা কি সত্যি? সাফি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোদের কি মনে হয় আমি মধ্যরাতে এসব নিয়ে মজা করব? সত্যি এটাই যে কাল রাতে স্নেহা আমাকে তার রিমেম্বারিং আইডি থেকে টেক্সট করেছিল। হ্যাঁ, তোদের হয়তো ব্যাপারটা বিশ্বাস হবে না, কেননা আমি নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। 2 বছর পূর্বের মৃত মেয়েটির আইডি থেকে মেসেজ আসবে, এটা কি আদৌ সম্ভব? সাফির কথা শুনে তানবীরের গলা শুকিয়ে এলো। চাপা কণ্ঠে সাফিকে বলল, আমাকে 1 গ্লাস পানি দিতে পারিস? নিলয় এবং সাফি দুজনেই বুঝতে পারল তানবীর ঘাবড়ে গেছে। সাফি বলল, আচ্ছা, আম্মুকে বলতেছি। প্রতিমধ্যে সাফির আম্মু চা নাস্তা নিয়ে ড্রয়িং রুমে আসলো। টেবিলে ট্রে রেখে বলল, সাফি, তুই ওদের সাথে কথা বল, আমাকে একটু ব্যাংক যেতে হবে। নিলয় এবং তানবীরকে উদ্দেশ্য করে বলল, বাবা, তোমরা গল্প করো, আমি একটু বের হব। নিলয় বলল, ঠিক আছে আন্টি। সাফির আম্মু ড্রয়িং রুম থেকে চলে গেল। তানবীর ট্রে থেকে পানির গ্লাস হাতে নিয়ে জল পান করে বলল, সাফি, সাফি, কাল রাতে তোর সাথে যেটা হয়েছে ঠিক সেই রকম ঘটনা আমার সাথেও হয়েছে। আমি বুঝতে পারছি না আমাদের দুজনের সাথে কাল রাতে এমনটা কেন হলো। তানবীরের কথা শুনে সাফি এবং নিলয় দুজনেই অবাক হলো। নিলয় বলল, তার মানে কাল তোদের সাথে যেটা হয়েছে তার কোনো যোগসূত্রতা রয়েছে, কিন্তু স্নেহার আইডি থেকেই কেন তোরা টেক্সট পেয়েছিস? সাফি এবং তানবীর নিশ্চুপ হয়ে বসে আছে। দুজনের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তানবীর চাপা কণ্ঠে বলল,
কাল স্নেহার আইডি থেকে লাস্ট টেক্সট ছিল অন্তত ভয়ঙ্কর। টেক্সটের কথা মনে হলে গা শিউরে ওঠে। সাফি এবং তানবীর ঠিকই বুঝতে পারল তাদের সাথে কেন এমন হচ্ছে। কি এমন রহস্য লুকিয়ে আছে যার দরুন মৃত আইডি থেকে এতটা বিভৎস টেক্সট এসেছে। নীরবতা কাটিয়ে নিলয় জিজ্ঞেস করলো সাফিকে, সুপ্তিকে বলেছিস কাল রাতের কথা? সাফি মাথা নাড়িয়ে না সূচক জবাব দিল। পরক্ষণেই তানবীর বলল, বলিসনি, ভালোই করেছিস, ও শুনলে তোকে নিয়ে টেনশন করতো। সাফি কোনো কথা বলল না। গভীর হয়ে কি যেন ভাবছে। ভাববেই না কেন? আকস্মিক করে মৃত স্নেহা মনের ভিতর ভয়ের রাজ্য তৈরি করে বসে আছে। খুব কি দরকার ছিল এসব? মরে গিয়েও এখন জ্বালাতে এসেছে। নিলয় বুঝতে পারছে না কি বলে সাফি তানবীরকে আশ্বস্ত করবে। তবুও বলল, এসব ভাবা বাজছে, কিছুই হবে না। এভাবে স্নেহাকে নিয়ে ভাবতে থাকলে তোদের দুজনের মাথায় খারাপ হয়ে যাবে। নিলয় অবশ্য ভুল কিছু বলেনি। অস্বাভাবিক কিংবা প্যারানর্মাল নিয়ে বেশি ভাবলে মাথায় এতটাই ভয় চেপে বসে যে তখন বাস্তব জীবনের সব কিছু দুর্বিষহ হয়ে পড়ে। তানবীর বলল, নিলয় ঠিকই বলেছে, এসব নিয়ে বেশি ভাবা যাবে না। যতই ভাববি ততই ভয় কাজ করবে। তার চেয়ে বরং আমাদের ব্যাপারটা এড়িয়ে যাওয়া উচিত। নিলয় সোফা থেকে দাঁড়িয়ে বলল, আপনি তাহলে আমরা এখন আসি, বুঝলি? এসব নিয়ে একদম ভাবিস না। বিকেলে শান্তিনগর চলে আসিস। আচ্ছা ঠিক আছে। নিলয় তানবীর দুজন একসাথেই সাফিদের বাসা থেকে বেরিয়ে এলো। সাফি বিষণ্ণ মনে কি যেন ভাবছে। তার ভাবনার পুরোটা জুড়ে স্নেহা নাকি অন্য কিছু। সাফি ভেবেছিল আজ কোথাও যাবে না, কিন্তু সুপ্তি কল দিয়ে দেখা করতে যেতে বলেছে। শেষ দেখা করেছিল গত পরশু, তাই আজ না গিয়েও উপায় নেই। যত যাই হোক না কেন, সুপ্তি তলব করলে সাফি তার সামনে যথাসময়ে উপস্থিত হতে বাধ্য। বড্ড বেশি রাগ মেয়েটির, হুটহাট রেগে যায়। আবার সেই রাগ নিমেষেই সাফিকে পেয়ে হারিয়ে যায়। ভালোবাসা বোধ হয় এমনই হয়। সাফি বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে চন্দন পার্কের উদ্দেশ্যে রওনা হলো। এই চন্দন পার্ক ঘিরে সাফির রয়েছে অনেক স্মৃতি, যার অধিকাংশ স্মৃতিপট সুখময়। স্মৃতিপট হাতড়ে দু একটা কষ্টের মুহূর্তে খুঁজে পাওয়া গেলেও সুখ স্মৃতিতে ঢাকা পড়ে আছে। রিক্সা থেকে নেমে সাফি চলে গেলে পার্কের সেই কৃষ্ণচূড়া গাছের নিচে থাকা বেঞ্চটির কাছে। এখানেই হাজারো স্মৃতি সংরক্ষিত রয়েছে। তা ভাবতেই সুপ্তি সাফির দুজনের বেশ ভালো লাগা কাজ করে। আজ ও সুপ্তি সাফির পূর্বেই এসে বসে অপেক্ষা করছে। আকাশি রঙের ড্রেসে সুপ্তিকে মানিয়েছে, কিন্তু সেদিকে সাফির কোনো ভ্রুক্ষেপ নেই। এসেই বেঞ্চে বসে পড়ল। সুপ্তি জিজ্ঞেস করল, এত দেরি হলো যে? সাফি কিছুটা বিরক্তি নিয়ে বলল, রাস্তায় খুব জ্যাম ছিল, তাই আসতে একটু লেট হলো। সাফির প্রতি উত্তর শুনে সুপ্তি কিছুই বলল না। অবশ্য এমন প্রতি উত্তর সাফির কাছ থেকে সে আজ নতুন পায়নি। এহেন প্রতি উত্তর সুপ্তিকে গলাধকরণ করতে হয়, তাই স্বাভাবিকভাবেই নিল। কিন্তু সাফির মধ্যে বেশ কিছু অদ্ভুত পরিবর্তন সুপ্তি লক্ষ্য করছে। অন্য সব দিন সাফি এসেই সুপ্তির সাথে খুনসুটিতে মেতে ওঠে, কিন্তু আজ তার ব্যতিক্রম। নিশ্চুপ হয়ে পাশে বসে আছে, অথচ প্রয়োজন ছাড়া কোনো কথাই বলছে না। বেশ কিছুক্ষণ নিশ্চুপ থেকেও যখন সাফির মধ্যে কোনো চাঞ্চল্যতা দেখতে পেল না, তখন সুপ্তি জিজ্ঞেস করল, সাফি, সত্যি করে বলো তো কি হয়েছে তোমার? সাফি কি যেন এক মনে ভাবছে। সুপ্তির কথা যেন তার কানে পৌঁছালো না। পুনরায় জিজ্ঞেস করল,
সাফি, আমি কি বলেছি তা শুনতে পেয়েছো? সাফি যেন সম্বিত ফিরে পেল। সুপ্তির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কি যেন বলছিলে? সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? সাফি মুচকি হেসে বলল, কি হবে, কিছু হয়নি সুপ্তি। না, মিথ্যে বলছো তুমি, কিছু তো একটা হয়েছে। সাফি বুঝতে পেরেছে এখন সুপ্তিকে বোঝাতে হলে কি করতে হবে। সুপ্তিকে কাছে টেনে জড়িয়ে বলল, আরে বোকা, কিছু হয়নি, সত্যি বলছি। সুপ্তি আর কোনো কথা বলল না, সাফিকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা গুঁজে রইল। সাফি বুকে জড়িয়ে নিলে যেন সুপ্তির সব ভয় ভীতি কেটে যায়। বিশ্বস্ততার দুটি হাত তাকে জানান দেয় এখনো সব ঠিকঠাক আছে। সন্ধ্যা ঘনিয়ে এলো। সুপ্তিকে রিকশায় তুলে দিয়ে সাফি শান্তিনগরের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। মাথার উপর ল্যাম্প পোস্টের আলো, রোডের ফুটপাথ ধরে আন মনে হাঁটছে সাফি। তার মনে এখন ভয় কাজ করছে না, তাকে শুধু স্নেহার আইডি থেকে টেক্সটগুলো ভাবাচ্ছে। আচ্ছা, শেষের টেক্সট কি জানান দিচ্ছে? তানবীর সাফির প্রাণনাশের আশঙ্কা। চন্দন পার্ক থেকে শান্তিনগর হেঁটে যেতে 15 মিনিট লাগে। সাফি এখন নাহিদের বাসার সামনের রোড দিয়ে হাঁটছে। নাহিদ তো সাফির খুব কাছের ফ্রেন্ড ছিল। ওর সাথে শেষ দেখা হয়েছিল 5 বছর আগে, কলেজের 2য় বর্ষে থাকাকালীন। ফ্যামিলি সহ কানাডায় পাড়ি জমিয়েছে। নাহিদের বাবা কানাডার নাগরিকত্ব পেয়েছিলেন। ফ্যামিলি সহ সেটেলড হওয়ার সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে কজনই বা চায়। সাফি শান্তিনগর গিয়ে দেখল সেখানে বেশ রমরমা আড্ডা জমেছে। নিলয়, রাজীব, আসিফ, সাগর সবাই আড্ডায় গল্পগুজব করছে। ওদের পাশে বসেই তানবীর সিগারেট ফুঁকছে। সাফিকে দেখে সাগর বলল, তোর আসতে এত দেরি হলো কেন? তোকে না নিলয় বিকেলে আসতে বলেছিল? সাফি কিছুই বলল না। সাফির নীরবতা দেখে নিলয় বলল, মনে হয় শক্তির সাথে দেখা করে আস, তাই দেরি হয়েছে। সাফি গিয়ে বসে পড়ল তানবীরের সাথে। তানবীরের হাতে থাকা অর্ধেক পুরো পুড়ে যাওয়া সিগারেট ঠোঁটে চেপে টান দিয়ে বলল, রাজীবকে আজ বেশ কিছুদিন পর দেখলাম, কোথায় থাকিস? রাজীব বলল, আর বলিস না, ছোটোখাটো একটা জব করি, তাই বেরোবার সময় হয় না। আসিফ বলল, রুজি রোজগার যখন করিস, এখন বিয়েটাও সেরে নিতে পারিস। হাসিব কথা শেষ হতে সবাই ফিক করে হেসে দিল। সবাই একসাথে থাকলেও সাফি কিংবা তানবীর দুজনের কারোরই আড্ডায় মন ছিল না। অন্যমনস্ক হয়ে দুজনেই কি যেন গভীর মনোযোগ দিয়ে ভাবতে লাগলো। আড্ডা শেষ হতে প্রায় 8:45 বেজে গেল। সবাই নিজ বাসার উদ্দেশ্যে চলল। সাফির দিনের আলোয় ততটা ভয় না পেলেও রাতের অন্ধকার কাল রাত থেকে আতঙ্কের কারণ। অবশ্য সাফি খুব একটা ভীতু ছেলে নয়, তবুও মানুষের মন বলে কথা। মানুষের মন তো শুধু ভূতপ্রেতকেই ভয় পায় না, নিজের মৃত্যুর কথা ভেবেও ভয়ে কেঁপে ওঠে। তানবীর তো স্বাভাবিকভাবেই একটু ভীতু টাইপের ছেলে। অন্ধকারে ভয়টা যেন আর বেশি তাকে গ্রাস করবে। তার উপর আবার গতকালকের ঘটনা। এখন তো সে প্রতিনিয়ত ভাবে, এই বুঝি তার আশেপাশে কেউ ঘুরঘুর করছে। একটু শব্দ হলে চিৎকার চেঁচামেচি করা আরম্ভ করে দেয়। রাত 1:17। আশপাশ নীরব হয়ে আছে। সাফি প্রতিদিনের মতোই ফেস বুকিং করছিল। শক্তি এখনও অনলাইনে আছে, তাই ওর সাথেই টুকটাক চ্যাট করছিল। শক্তির প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। রাত জেগে থাকলে এমনটা তার প্রায়ই হয়। তাই সাফিকে সে শুভরাত্রি জানিয়ে অফলাইনে চলে গেল। সাফিও মেডিসিন নিতে বলে শুভরাত্রি জানিয়ে শক্তিকে বিদায় দিল। সাফি ঘড়ির দিকে তাকিয়ে দেখল
প্রায় 2টো বেজে আসছে। বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। মিনিট 10 পর এসে যখন মোবাইলে হাত দিল, ঠিক তখনই ঘটল বিপত্তি। স্নেহার আইডি থেকে একটি ভিডিও সেন্ড করা হয়েছে। ভয়ে সাফির চোখ মুখ শুকিয়ে আসছে। সাফি দ্রুত ইনবক্স থেকে বেরিয়ে এলো। সে চাচ্ছে না স্নেহার আইডি থেকে আসা ভিডিও দেখতে, কারণ সে জানে ভিডিও ভয়ঙ্কর কিছু হতে পারে। কাঁপা কাঁপা হাতে যখন ডাটা অফ করতে যাবে, ঠিক তখনই হোম স্ক্রিনে স্নেহার ইনবক্সে আপনা আপনি চলে এলো। স্নেহার আইডি থেকে আসা ভিডিও একাকী প্লে হলে সাফি ভয়ে ফোন ছুঁড়ে চোখ বুজে রইল। চোখ বুজে কতক্ষণ ছিল তা সে নিজেও বলতে পারবে না। ঠিক তখন তিনি তার সম্বিত ফিরে পেল, যখন তার মোবাইলের টোন বেজে উঠল। কেউ একজন কল দিয়েছেন, কিন্তু এত রাতে কে কল দিবে? চোখ খুলে সাফি ভয়ে ভয়ে মোবাইল হাতে নিল। স্ক্রিনে তাকিয়ে দেখে তানবীর কল দিয়েছে। এত রাতে তানবীর কল দিয়েছে? কোনো বিপদ হলো না তো? সাফি কল রিসিভ করে অপর প্রান্ত থেকে কান্না ভেসে এলো। খুব জোরে কেউ আর্তনাদ করছে। ভয়েস তো তানবীরের মনে হচ্ছে। সাফি বারবার জিজ্ঞেস করলো, তানবীর কি হয়েছে তোর? অপর প্রান্ত থেকে হাঁসফাঁস করতে করতে তানবীর বলল, সাফি, ও আমাকে বাঁচতে দিবে না। আমাকেও এখনই মেরে ফেলবে। ও তোকেও বাঁচতে দিবে না। তানবীরের কান্না জড়িত কণ্ঠ শুনে সাফির বুঝতে বাকি রইল না। ঠিক কি হচ্ছে এটা বুঝতে না পারলেও এটা ঠিকই বুঝতে পারল, যেটা হচ্ছে সেটা অন্তত ভয়ঙ্কর। তানবীরের চিৎকার করা আর্তনাদ সাফির কান ভারী হচ্ছে। বাঁচার আকুতি তার চোখ থেকে পানি ঝরতে বাধ্য করছে। কান্না জড়িত চাপা কণ্ঠে মোবাইলের অপর প্রান্ত থেকে তানবীর বলল, ও ও তোকে বাঁচতে দিবে না সাফি। ডান পাশের কর্নে মোবাইল চেপে সাফি তানবীরের কথা শুনছে। এই মুহূর্তে তার কি করণীয় সে তা নিজেও জানে না। মোবাইলের অপর প্রান্ত থেকে চিৎকার ভেসে এলো। ঠিক তারপর থেকে পিন পতন, নীরবতা। সাফি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে মোবাইলে কান পেতে রইল। অপর প্রান্ত থেকে কোনো সাউন্ড সে আর শুনতে পাচ্ছে না। সাফি চিৎকার করে বারবার বলছে, তানবীর, এই তানবীর, তানবীর। তানবীরের কোনো কথাই আর ভেসে আসছে না। সাফি কর্নে তার নিজের ভয়েস শুনতে পাচ্ছে, কিন্তু কিঞ্চিত সময়ের জন্যেও সাফির ভয়েস আর তার কর্ণে পৌঁছালো না। সাফি প্রচণ্ড অস্থিরতা অনুভব করছে। বুকের বাপাশে হঠাৎ করে ব্যথার অনুভূতি তাকে চিৎকার করে কাঁদতে বাধ্য করছে। তানবীরের ভয়েস আর কখনোই কি তার কানে পৌঁছাবে না? হঠাৎ করে মোবাইলের টোন বেজে উঠল। সাফির যেন মোবাইলের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ভাবছে তানবীরের কিছু হলো না তো। পুনরায় মোবাইলের টোন বেজে উঠতেই সাফি মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকালো। নিলয় কল দিয়েছে, কিন্তু এত রাতে নিলয় কেন কল দিবে? তানবীর ও কি নিলয়কে কল দিয়েছিল? সাফি কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে কান্নার শব্দ ভেসে আসছে। সাফি বুঝতে পারছে না নিলয় কেন কাঁদছে। সাফি জিজ্ঞেস করল, নিলয় কি হয়েছে? কি হয়েছে ভাই, খুলে বল। নিলয় কোনো কথা বলতে পারছে না, অনবরত কেঁদেই যাচ্ছে। সাফি পুনরায় জিজ্ঞেস করল, কি রে নিলয়, কি হয়েছে বলবি তো? নিলয় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সাফি, তুই একটু তানবীরের টাইম লাইনে আসবি। কেন, কি হয়েছে? তোকে বললে কিছুই বুঝবি না ভাই। তুই দ্রুত তানবীরের টাইম লাইন দেখ। সাফি আর কোনো কথা বাড়ালো না। দ্রুত ডাটা অন করে তানবীরের টাইম লাইনে চলে গেল। তানবীরের টাইম লাইন দেখে সাফির যেন চক্ষু চড়ক গাছ হবার উপক্রম। 15 মিনিট আগে
সাফির টাইম লাইন থেকে একটি ভিডিও আপলোড করা হয়েছে। সবচাইতে অবাক করা ব্যাপার, ভিডিও অল্প সময়ের মধ্যে 5,000 শেয়ার হয়েছে। এত রাতে তানবীর কিসের ভিডিও আপলোড করেছে? ভিডিওটি ভাইরাল হবারই বা কারণ কি? তাছাড়া তানবীরের তো কিছুক্ষণ আগেই কল দিয়ে চিৎকার আর্তনাদ করল। তাহলে এসবের মানে কি? তানবীরের আইডি থেকে আপলোড করা ভিডিও সাফি প্লে করলো। তানবীর একা রুমে বসে আছে। রুমের দরজা লক করা। টেবিলের ড্রয়ার থেকে সে একটি ধারালো ছুরি বের করলো। তানবীরের মুখে রহস্যের হাসি। বিড়বিড় করে কিছু একটা বলছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। ডান হাতে ছুরি নিয়ে বাঁ হাত সামনে মেলে ধরল। ধারালো ছুরি দিয়ে বাঁ হাতের কবজি থেকে পোঁছ দেয়া শুরু করলো। কিঞ্চিত সময়ের মধ্যে তানবীরের হাত থেকে টকটকে লাল রক্ত ঝরতে লাগলো। সাফির সর্বশরীর শক্ত হয়ে যাচ্ছে। তানবীর কি করতে যাচ্ছে, আর কেনই বা সেই ছুরি দিয়ে নিজের হাত কেটে নিচ্ছে, তা কিছুতেই সাফির মাথায় আসছে না। তানবীর এমনই ভাবে তার পুরো শরীর ছুরি দিয়ে পৌঁছাচ্ছে। শরীর রক্তে জবজব করছে। যন্ত্রণায় তানবীরের ছটফট করার কথা, কিন্তু ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে না তানবীরের যন্ত্রণা হচ্ছে। বরং তার মুখের চাপা হাসি দেখে মনে হচ্ছে সে যেন খুব উপভোগ করছে। সাফি যেন বাকরুদ্ধ হয়ে পড়ল তানবীরের এহেন বিভৎস কাজ দেখে। তানবীরের মাথা ঠিক আছে তো? মানুষ কিভাবে নিজের শরীর ছুরি দিয়ে পৌঁছাতে পারে? তানবীরের পুরো শরীর থেকে রক্ত বের হচ্ছে, তবুও তানবীর থেমেনি। আস্তে আস্তে সে যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। ফ্লোরে পড়ে থাকা লবণের প্যাকেট হাতে নিল। ছুরি দিয়ে প্যাকেট কেটে রক্ত জবজব করা সারা শরীরে লবণ মাখতে লাগলো। ভিডিওর এতটুকু দেখেই সাফির শরীর কাঁপতে লাগলো। এবার মাথা একদম কাজ করছে না। তানবীর একটা বিভৎস কাজ কিভাবে করছে? সাফি কিছু ভাবতে পারছে না। মাথা একদম কাজ করছে না তার। তানবীরের সারা শরীর থেকে বের হওয়া রক্তের সাথে লবণ সহজেই মিশে গেল। না, এখন আর তানবীর একদম দাঁড়িয়ে থাকতে পারছে না। ফ্লোরে শুয়ে ছটফট করছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, তার কণ্ঠে কোনো চিৎকার আর্তনাদ নেই, কিংবা চোখে পানিও নেই। ঠোঁটের হাসি এখনো অমলিন হয়ে আছে। ফ্লোর থেকে ছটফট করতে করতে তানবীর রক্ত ঝরা শরীর নিয়েই দাঁড়িয়ে পড়ল। সব চাইতে ভয়ঙ্কর এবং লোমহর্ষক কাজটা তানবীর এখন করতে যাচ্ছে। ডান হাতে থাকা ছুরিটা সে কাঁপতে কাঁপতে গলায় চেপে ধরল। সর্বশক্তি দিয়ে ধারালো ছুরিটা তার গলায় চালিয়ে দিতেই ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো। ফ্লোরে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেল। সাফি চোখ বুজে দুহাত দিয়ে মাথা চেপে ধরল। এ কি করলো তানবীর? নিজেকে নিজেই শেষ করে দিল। সাফির মধ্যে কোনো ভয় কাজ করছে না। তানবীরের মৃত্যুটাই তাকে ভাবাচ্ছে। এতটা বিভৎসভাবে কেউ কখনোই আত্মহত্যা করেনি। কিন্তু তানবীর যেটা করেছে সেটা আত্মহত্যা বলা যাবে না। সাফি জানে তানবীরকে হত্যা করা হয়েছে, আর হত্যাটা স্নেহার আত্মাই করেছে। ভোর 5টা। তানভীরদের বাসায় উপচে পড়া ভিড়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব আগ্রহ নিয়ে তানবীরের মৃতদেহ দেখতে এসেছে। তানবীরের আম্মু আর্তনাদ করে আকস্মিক জ্ঞান হারাচ্ছে। বাবা পাথরের মূর্তির মতো বসে আছে। মাঝে মাঝে দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সাফিও পৌঁছে গেল তানবীরের বাসায়। নিলয়, সাগর, হাসিব আগেই সেখানে উপস্থিত হয়েছে। ভিড় ঠেলে তারা তানবীরের লাশ দেখার জন্য রুমে প্রবেশ করল। লাশ দেখে সবার শরীর কিঞ্চিত সময়ের জন্য হলেও কেঁপে উঠতে বাধ্য। এতটা বিভৎস লাশ এর আগে কেউ কখনো দেখেছে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। পুরো লাশ রক্তে রক্তিম হয়ে পড়ে আছে। গলার ঢোর ধারালো ছুরির পোঁচে নিচে নেমে এসেছে। তানবীরের আম্মু পাশে বসে আর্তনাদ করে বলছে, বাসায় ছিলাম না, আমার ছেলের একই দশা হলো। কে মারলো আমার ছেলেকে?
আর্তনাদ আর কান্নার আহাজারি যেন ছেলেকে আর কখনো ফিরে না পাওয়ার। ফ্যামিলির সবাই ভাবছে তানবীরকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত করার জন্য তানবীরের আইডি থেকে পোস্ট করা ভিডিওই যথেষ্ট। ভিডিওতে পরিষ্কার দেখা গেছে তানবীর নিজেই নৃশংসভাবে আত্মহত্যা করেছে, কিন্তু এতটা নৃশংসভাবে নিজেকে শেষ করে দেওয়ার কারণ কি? এত ভয়ঙ্কর আত্মহত্যা যে সবার এই প্রথম দেখা। থানা থেকে পুলিশ এসে তানবীরের লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। লাশ দেখে পুলিশও ভেবেছিল এটা মার্ডার, কিন্তু তাদের ধারণা ও ভিডিওর কাছে ভুল প্রমাণিত হয়। ময়না তদন্ত শেষে তানবীরের লাশ দাফন করা হয়। চারিদিকে তানবীরের আত্মহত্যার ব্যাপারটি গল্প গুজবে পরিণত হয়। ভার্চুয়ালে সবখানেই যেন তানবীরের আত্মহত্যার ভয়ঙ্কর ভিডিওর ছড়াছড়ি। তানবীরের আত্মহত্যা এখন চলমান ইস্যুতে পরিণত হয়েছে। তানবীরের অস্বাভাবিক আত্মহত্যা সাফিকে বড্ড বেশি ভাবাচ্ছে। বারবার কেন জানি তার সাফির সেই ভয়ঙ্কর লোমহর্ষক ভিডিওর কথা মনে পড়ে, আর তখনই যেন সাফিকে ভয় আরও বেশি গ্রাস করে নেয়। স্নেহার আইডি থেকে সাফির ইনবক্সে বেশ কিছু টেক্সট এসেছে। সাফি, দেখেছো কিভাবে তোমার প্রাণপ্রিয় বন্ধু আত্মহত্যা করেছে? তোমার বন্ধু নিজ হাতে তার পাপের শাস্তি পেয়েছে। কি ভয় পাচ্ছ? একদম ভয় পাবে না। আমি তোমাকে এত সহজেই শাস্তি দেব না, তুমিও মরবে। ভয় আর আতঙ্ক যখন তোমাকে পুরোপুরি গ্রাস করে নিবে, তখন তুমি আস্তে আস্তে মৃত্যুর মুখে ধাবিত হবে। তৈরি হও নিজের পাপের ফল ভোগ করতে। সাফির চোখ ও সেই টেক্সটগুলোয় চোখ বুলিয়ে নিয়েছে। তানবীরের মৃত্যুর পর সাফি ফেসবুকিং করাও অফ করে দিয়েছে। অবশ্য তার কারণও আছে। সাফির ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় নিউজ ফিড জুড়ে শুধু তানবীরের সেই ভয়ঙ্কর সুইসাইডাল ভিডিও, যেই ভিডিও চোখের সামনে পড়লেই সাফির মধ্যে এতটাই ভয় কাজ করে যে সে তখন নিজেকেই কন্ট্রোল করতে ব্যর্থ হয়। মনের মধ্যে সব সময় আতঙ্কের আনাগোনা তাকে চার দেওয়ালে বন্দি করতে বাধ্য করেছে। ইদানিং সাফি বাহিরে বের হওয়া অফ করে দিয়েছে। সব সময় নিজেকে চার দেওয়ালের মাঝে আবদ্ধ করে রাখছে। ভয়ে গুটিসুটি মেরে রুমের কোনায় বসে থাকে। বলা চলে সে স্বাভাবিক জীবন থেকে অনেকটা দূরে সরে গেছে। আকস্মিক সাফির পরিবর্তন বন্ধুমহলের কেউ মেনে নিতে পারেনি। সবার ধারণা এভাবে নিজেকে চার দেওয়ালে আবদ্ধ করে রাখলে অচিরেই সাফির মেন্টালি ডিসঅর্ডার হয়ে যাবে। সাফির এমন অবস্থা সুপ্তিকে সবচাইতে বেশি ভাবায়। প্রতিনিয়ত চেষ্টা করছে সাফিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে, কিন্তু সাফির ভয়টা ততদিনে তাকে গ্রাস করে ফেলেছে। সুপ্তি ভার্সিটি যাওয়ার পথে নিলয়ের সাথে দেখা। সুপ্তি এগিয়ে গিয়ে নিলয়কে জিজ্ঞেস করে, কেমন আছেন ভাইয়া? নিলয় বলল, এই তো আছি, তুমি কেমন আছো? সুপ্তির চোখে মুখে বিষণ্ণতার ছাপ। কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, আছি কোনো রকম। জানেনই তো সাফির অবস্থার কথা, ভালো থাকি কিভাবে বলুন? নিলয় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, হঠাৎ করে সাফির যে কি হলো কিছু বুঝতে পারলাম না। তানবীরের আকস্মিক আত্মহত্যা সাফি কোনোভাবেই মেনে নিতে পারেনি। নিলয়ের কথা শেষ হতেই সত্যি বলল, ভাইয়া ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমি প্রায় সাফির বাসায় গিয়ে ওকে দেখে আসি। আমি দেখেছি সাফিকে সব সময় ভয় পেতে, সব সময় আতঙ্কে থাকে। নিলয় জিজ্ঞেস করল, কিন্তু ওর ভয় পাওয়ার কারণ কি? আমার সেটা জানা নেই, তবে প্রায় গিয়ে দেখি ও রুমের মধ্যে একা একা কার সাথে যেন কথা বলে। বারবার ওর মুখে একটি মেয়ের নাম শুনি। নিলয় কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, কোন মেয়ের নাম? সুপ্তি কিছুক্ষণ ভেবে বলল, স্নেহা নাম হবে হয়তো। নিলয় স্নেহার কথা শুনে যেন কিছুটা অবাক হলো। স্নেহাকে জিজ্ঞেস করল। সুপ্তিকে জিজ্ঞেস করল। যেই ভয়টা পেয়েছিলাম ঠিক সেটাই হয়েছে।
সুপ্তি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের ভয়? আচ্ছা, তোমাকে সব খুলে বলছি। স্নেহার মৃত আইডির সাথে সাফির ঘটে যাওয়া পূর্বের ঘটনা সুপ্তিকে খুলে বলল নিলয়। সুপ্তির বুঝতে বাকি রইল না, সাফির সাথে যেটা হচ্ছে সেটা কোনোভাবেই স্বাভাবিক নয়। কোনো এক কারণে স্নেহার আত্মা তানবীরের উপর প্রতিশোধ নিয়েছে, আর সেই প্রতিশোধের রেশানলে সাফি প্রতিনিয়ত স্বাভাবিক জীবন থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু স্নেহার সাথে কি এমন হয়েছিল যার প্রতিশোধ নিতে স্নেহার আত্মা এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে? নিলয়কে উদ্দেশ্য করে সুপ্তি বলল, ভাইয়া, স্নেহার ব্যাপারে আপনি কি কিছু জানেন? নিলয় কিছুক্ষণ চুপ থেকে বলল, তেমন কিছু জানি না, তবে। সুপ্তি আগ্রহী হয়ে জিজ্ঞেস করল, তবে কি ভাইয়া? নিলয় কিছুক্ষণ ভেবে বলল, স্নেহা ছিল সাফির গার্লফ্রেন্ড। নিলয়ের কথা শুনে সুপ্তির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পূর্বে সাফির কোনো গার্লফ্রেন্ড ছিল সুপ্তির তা জানা ছিল না। কিঞ্চিত সময়ের জন্য সুপ্তি যেন স্তব্ধ হয়ে রইল। নিজেকে সামলে সুপ্তি বলল, সাফি আমাকে কখনোই স্নেহার ব্যাপারে কিছু বলেনি। পূর্বে তার কোনো গার্লফ্রেন্ড ছিল সেটাও সে আমায় বলেনি। নিলয় বুঝতে পারল সুপ্তি কথাটা শুনে বেশ কষ্ট পেয়েছে। সুপ্তিকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নিলয় খুঁজে পেল না, তবুও বলল, দেখো, যা হবার তা তো হয়েই গেছে, এসব ভেবে কষ্ট পেও না। স্নেহার সাথে সাফির পরিচয় ভার্চুয়ালে হয়েছিল, তারপর সম্পর্কে জড়ায়। সুপ্তির চোখের কোণে জল জমেছে। সে কিছুতেই মেনে নিতে পারছে না যাকে প্রচণ্ড ভালোবাসে সে কিনা। কিছুক্ষণ নিশ্চুপ থেকে সুপ্তি বলল, ভাইয়া, স্নেহার সাথে সাফির সম্পর্কের ব্যাপারটি হয়তো অতীত হয়ে গেছে, কিন্তু স্নেহার আত্মহত্যার পিছনে নিশ্চয়ই কোনো কারণ লুকিয়ে আছে, আর তার জন্যই তার আত্মা একটা বিভৃৎস হয়ে উঠেছে। নিলয় সুপ্তির কথায় একমত পোষণ করে বলল, হতে পারে, কিন্তু তানবীরের এমন ভয়ঙ্কর আত্মহত্যার পিছনে কি স্নেহার আত্মা জড়িত কিনা সেটা তখন জানতে পারবো যখন আমরা সত্যিটা জানতে পারবো। স্নেহার সাথে কি এমন হয়েছিল যার জন্য তাকে আত্মহত্যা করতে হলো? সুপ্তি কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, কিন্তু আমরা সত্যিটা জানবো কিভাবে? নিলয় কিছুক্ষণ ভেবে বলল, আমার মনে হচ্ছে স্নেহার মৃত্যুর পিছনে সাফিরও হাত আছে, নয়তো স্নেহার কথা শুনলে সাফি আতঙ্কিত হবে কেন? নিলয়ের কথা শেষ হতেই সুপ্তি বলল, সাফি তো নেহাকে ভালোবাসতো, তাই না? তাহলে স্নেহার মৃত্যুর কারণ সাফি কিভাবে হবে? নিলয় কিছুটা রূঢ় কণ্ঠে বলল, সেটা সাফি ভালো বলতে পারবে। স্নেহার আত্মহত্যার আড়ালে লুকায়িত সত্যিটা আমাদের জানতেই হবে। আপনি শুধু আমাকে একটু হেল্প করবেন। সুপ্তি জিজ্ঞেস করলো, কি হেল্প? আজ বিকেলে আপনি আমার সাথে সাফির বাসায় যাবেন। সত্যিটা আমরা সাফির মুখ থেকেই জানবো। কিন্তু ও কি আমাদের সত্যিটা বলতে চাইবে? বলবে না কেন? তাকে যে বলতেই হবে। কেন সে স্নেহার নাম শুনলে ভয়ে আটকে ওঠে। নিলয়ের সাথে কথা শেষে সুপ্তি বাসায় চলে গেল। স্নেহার আত্মহত্যার পিছনে বড় কোনো কারণ আছে সেটা বুঝতে তার বেগ পেতে হলো না। কিন্তু তানবীর কি করেছিল? সে কেনই বা এতটা নৃশংসভাবে আত্মহত্যা করল? বিকেলে নিলয়কে সাথে নিয়ে সুপ্তি পৌঁছে গেল সাফিরের বাসায়। সাফির আম্মু দুজনকে দেখে বেশ খুশি হলো। নিলয় বেশ কিছুদিন পর সাফিদের বাসায় এসেছে, কিন্তু সুপ্তি প্রায় আসে সাফিকে দেখতে। কিছুক্ষণ তারা সাফির আম্মুর সাথে কথা বলে সাফির রুমের দিকে এগিয়ে গেল। ভিতর থেকে সাফির রুমের দরজা লক করা। সুপ্তি দরজায় কড়া নাড়ল, কিন্তু সাফি দরজা খুলছে না। ঘুমিয়ে আছে ভেবে সুপ্তি ডাক দিল, সাফি, সাফি দরজা খোলো। তবুও সাফি দরজা খুলছে না। কিছুক্ষণ অপেক্ষা করে সুপ্তি পুনরায় ডাক দিল, সাফি।
আমি সুপ্তি, দরজা খোলো। ভিতর থেকে দরজা খোলার আওয়াজ এলো। দরজা খুলতে সাফি চিৎকার দিয়ে বলল, স্নেহা, তুমি একদম ভিতরে আসবে না, চলে যাও এখান থেকে। সাফি ভয়ে কাঁপতে লাগলো। দৌড়ে রুমের কোনায় গিয়ে গুটিসুটি মেরে বসে রইল। সুপ্তি রুমের ভিতরে এগিয়ে গেল, পিছন পিছন নিলয়। পুরো রুমটা অন্ধকারাচ্ছন্ন, রুমের সব জানালা বন্ধ। সুপ্তি লাইটের সুইচ দিতে বাতি জ্বলে উঠল। সাপি কিছুতেই লাইটের আলো সহ্য করতে পারছে না। চোখের সামনে 2 হাত ধরে রেখেছে। নিলয় এগিয়ে গিয়ে বলল, আরে ভয় পাচ্ছিস কেন? আমি নিলয়, দেখ সুপ্তিও এসেছে। সাপি চোখের সামনে থেকে 2 হাত সরিয়ে দেখল, হ্যাঁ, তার সামনে সুপ্তিই দাঁড়িয়ে আছে। শুধু শুধু স্নেহা ভেবে ভয়ে সে গুটি মেরে আছে। আকস্মিক হাসি দিয়ে সাফি বলল, সুপ্তি, তুমি কখন আসলে? সুপ্তি এগিয়ে এসে বলল, এই তো একটু আগেই এসেছি। সাফি উঠে বিছানায় বসে দুজনকে বসতে বলল। সাফির ব্যবহার দেখে মনে হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক। নিলয় দাঁড়িয়ে রইল। সাফির কাছে বসে সুপ্তি জিজ্ঞেস করল, আচ্ছা, তুমি আমাকে দেখে স্নেহা বলে চিৎকার দাও কেন? যখনই আসি তখনই তুমি এমন করো, কিন্তু কেন? সাফি মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে রইল। নিলয় বুঝতে পারল সাফির কাছে এর উত্তর নেই। তাই সাফিকে উদ্দেশ্য করে বলল, সাফি, স্নেহা 2 বছর আগে মারা গেছে, তার কোনো অস্তিত্ব নেই। তুই কেন স্নেহার কথা বলে চিৎকার করিস? সুপ্তির 2 হাত জড়িয়ে ধরে সাফি হাউমাউ করে কাঁদতে লাগলো। বাচ্চাদের মতো কাঁদতে দেখে সাফির মাথায় হাত বুলিয়ে দিয়ে সুপ্তি জিজ্ঞেস করলো, সাফি, কাঁদছো কেন? কি হয়েছে বলো আমায়। কান্না জড়িত কণ্ঠে সাফি বলল, ও আমায় বাঁচতে দিবে না সুপ্তি, আমাকে মেরে ফেলবে। নিলয়ের দিকে সুপ্তি তাকালো। ইশারা দিয়ে নিলয়কে জিজ্ঞেস করতে বলল, কে সে? নিলয় জিজ্ঞেস করলো, সাফি, কে তোকে বাঁচতে দেবে না? কে তোকে মেরে ফেলতে চায় ভাই? সাফির কান্না যেন কিছুতেই থামছে না। সাফির হাত শক্ত করে ধরে সুপ্তি বলল, কেউ তোমাকে মারতে পারবে না, আমি আছি তো, শুধু বলো কে তোমাকে মারতে চায়। সাফি ভয়ার্ত কণ্ঠে বলল, স্নেহা, স্নেহা আমাকে বাঁচতে দিবে না, ও আমাকে মেরে ফেলবে। নিলয় জিজ্ঞেস করলো, স্নেহা তোকে মারবে কিভাবে? ও তো অনেক আগেই আত্মহত্যা করেছে। সাফি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। এখন আর কাঁদছে না, কিন্তু 2 চোখ বেয়ে পানি পড়ছে। সুপ্তির দিকে তাকিয়ে সাফি বলল, জানো সুপ্তি, স্নেহার আত্মা আমাকে প্রতিনিয়ত তাড়া করে, আমাকে ও বাঁচতে দিবে না। সুপ্তি বলল, সাফি, আজ তুমি আমাদের সত্যিটা বলবে। স্নেহা কেন তোমাকে মারতে চায়, আর কী কারণে স্নেহা আত্মহত্যা করলো? সাফি কিছু বলছে না। নিশ্চুপ হয়ে মাথা নিচু করে বসে থাকতে দেখে নিলয় বলল, আমরা কাউকে কিছু বলবো না, তুই আমাদের সত্যিটা বল। সুপ্তির 2 হাত চেপে ধরে সাফি বলল, আমি তোমাদের আজ সব বলবো, কিন্তু তার আগে কথা দাও, সত্যিটা জানার পর আমাকে কখনো একা রেখে চলে যাবে না। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, তোমাকে কখনো ছেড়ে যাব না। সুপ্তির কথা শুনে সাফি বলতে লাগলো, স্নেহার সাথে আমার পরিচয় ফেসবুকের মাধ্যমে। আমি তখন শখের বসে জনপ্রিয় গানগুলো কভার করতাম। একদিন তানবীর বলল, আরে দোস্ত, তুই তো ভালোই কভার করিস, তোর কভার করা গানগুলো ভিডিও করে যদি তোর আইডিতে দিস মন্দ হবে না। তানবীরের কথা শুনে আমি কভার করা গানগুলো তানবীরকে দিয়ে ভিডিও করি। তারপর সেই ভিডিও ফেসবুক আইডিতে আপলোড করি। আপলোড করা প্রথম গানটি সবার কাছে বেশ গ্রহণযোগ্যতা পেল। ভিডিও অনেক শেয়ার হলো, প্রতিনিয়ত রিকোয়েস্ট আসতে লাগলো। এভাবেই আমি কভার গানগুলো তানবীরকে দিয়ে ভিডিও করে আপলোড করতে থাকি। খুব অল্প সময়ের মধ্যে ভার্চুয়ালি কভার করা ভিডিও ভাইরাল হয়ে গেল। প্রতিদিন ইনবক্সে শুভেচ্ছা বার্তা আসতো। একদিন মায়াবতী স্নেহা নামের আইডি থেকে মেসেজ রিকোয়েস্ট আসে। প্রোফাইল ঘুরে ভালো লাগায় রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি।
শুরু হয় কথা বলা। অপরিচিত মেয়েদের সাথে কথা বলে টাইম পাস করতাম। কিছুদিন আলাপচারিতা শেষে প্রপোজ করতাম। আমিও অ্যাকসেপ্ট করে টাইম পাস করতাম। এত কিছুর মাঝেও মায়াবতী স্নেহার সাথে আমার কথা হতো। আস্তে আস্তে স্নেহ আমার প্রতি দুর্বল হয়ে পড়ে। অনেক চেষ্টা করতো আমাকে বোঝানোর জন্য সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি বুঝেও না বুঝার ভান করতাম। তানবীরের সাথে সব শেয়ার করতাম। প্রতিদিন কয়টা প্রপোজ পেয়েছি তা বলে দুজনেই তামাশা করতাম। তানবীর বলতো ভার্চুয়ালে কোনো মেয়ের সাথে সিরিয়াস রিলেশনশিপে না যেতে। ও আমাকে বোঝাতো ভার্চুয়াল শুধু অনলাইনে সীমাবদ্ধ। অনলাইনে স্নেহার সাথে তানবীরকে পরিচয় করিয়ে দিলাম বন্ধু পরিচয় দিয়ে। তানবীরের সাথে স্নেহার চ্যাট হতো। তানবীরকে সে ভাইয়া বলে ডাকতো। প্রতিদিন আমার সাথে যেসব নিয়ে চ্যাট হতো তা স্নেহা তানবীরের সাথে শেয়ার করতো। তানবীর এসে আমাকে সব বলতো। অনেক চেষ্টা করেও স্নেহা যখন আমাকে বোঝাতে ব্যর্থ হলো, তখন তানবীরের শরণাপন্ন হলো। স্নেহা তানবীরকে খুব বিশ্বাস করত। নিজের আপন কোনো ভাই ছিল না বলে তানবীরকে বড় ভাইয়ের মতো ভাবত। তানবীরকে বলল স্নেহা আমাকে ভালোবাসে, কিন্তু সেটা কিছুতেই বলতে পারছে না। তানবীরের কাছে তাই হেল্প চাইল। সেদিন তানবীর এসে আমাকে সব খুলে বলল। আমি প্রথমে রাজি হলাম না। তানবীর বলল দোস্ত, সেই একটা মাল, টাইম পাস কর, মজা পাবে। অবশেষে তানবীরের কথাই রাজি হলাম। শুরু হলো আমাদের ভার্চুয়াল রিলেশন। সারাদিন স্নেহার সাথে চ্যাট করতাম। বুঝতে পারলাম মেয়েটা আমাকে বড্ড বেশি ভালোবাসে, কিন্তু আমি তো ওকে ভালোবাসি না। আমি শুধু টাইম পাস করতাম। এটা স্নেহা কখনোই বুঝতে পারেনি। আমাকে অন্ধের মতো বিশ্বাস করত। তাই আইডির পাসওয়ার্ডও নিয়ে নিলাম। মাঝে মাঝে স্নেহার আইডিতে লগ ইন করে অ্যাক্টিভিটি দেখাতাম। তানবীর আর আমার সাথে ছাড়া কারোর সাথেই তেমন একটা কথা বলতো না। বড্ড বেশি ভালোবাসতো আমাকে। এতটুকু বলে সাফি নিশ্চুপ হয়ে রইল। সুপ্তি নিলয় দুজনেই মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু সাফির আকস্মিক নিশ্চুপ হয়ে যাওয়াতে দুজনের মনোযোগে ছেদ পড়ল। সুপ্তি কৌতূহলী হয়ে বলে উঠল, চুপ হয়ে গেলে কেন, বলো। সাফি পুনরায় বলতে লাগলো, ভার্চুয়াল রিলেশনে শুধু চ্যাট করে মজা নেই, বুঝতে পারলাম। এক সময় চ্যাট করার প্রতি বিরক্তি চলে আসে, কিন্তু স্নেহার সারা দিন রাত চ্যাট করলেও যেন বিরক্তি আসতো না। তানবীরকে বললাম আমি আর স্নেহার সাথে সম্পর্ক রাখবো না। কারণ জানতে চাইলে বললাম চ্যাট করার প্রতি বিরক্তিকর কথা। তানবীর আমাকে ভার্চুয়াল রিলেশনের টুইস্ট আনার জন্য নিউড পিক, সেক্স চ্যাট করার কথা বলল। আমিও ওর কথা মতো স্নেহার সাথে এসব করার আগ্রহ দেখালাম। প্রথম স্নেহা রাজি হতো না, বলতো আনইজি লাগে। তবুও ভালোবাসা তাকে বাধ্য করলো। শুরু হলো ভার্চুয়াল রিলেশনের টুইস্টিং রিলেশনশিপ। ঠিক তখনই তানবীর বিশ্বস্ততার সুযোগ নিয়ে স্নেহার সাথে কথা বলা শুরু করে। স্নেহাও কোনো কিছু না ভেবেই তানবীরের সাথে শেয়ার করতো আমাদের সাথে কী চ্যাট হতো। এভাবেই কেটে গেল কয়েক মাস। শুধু ভার্চুয়ালে স্নেহার সাথে চ্যাট, ভিডিও কলে কথা বলে সন্তুষ্ট থাকতে পারলাম না। তানবীরকে বললাম স্নেহার সাথে আর ভার্চুয়ালে কথা বলতে ইচ্ছে হয় না, কোনোভাবে দেখা করা যায় কি না। তানবীর বলল স্নেহা তোর প্রতি দুর্বল হয়ে পড়েছে, তুই চাইলেই সম্ভব। তানবীরকে বললাম স্নেহার সাথে দেখা করার ব্যবস্থা করতে। স্নেহার সাথে তানবীর কথা বলে ম্যানেজ করল। আমরা প্রথম দেখা করলাম। স্নেহা পাশের জেলায় থাকতো, তাই দেখা করতে তেমন একটা অসুবিধা হলো না। এমনিভাবে কিছুদিন পর পর পার্কে, রেস্তোরাঁয় দেখা করতাম। মাঝে মাঝে আমার সাথে তানবীরও যেত। এভাবে কয়েকবার দেখা করার পর স্নেহাকে বললাম আমি ফিজিক্যাল রিলেশন করতে ইচ্ছুক। স্নেহা কিছুতেই রাজি হলো না। তানবীরের পরামর্শে 2 দিন আইডি ডিঅ্যাক্টিভ করে রাখি। 2 দিন আইডি ডিঅ্যাক্টিভ থাকায় তানবীরকে স্নেহা সব খুলে বলে। তানবীর আশ্বস্ত করে আমি স্নেহাকেই বিয়ে করব। অনেক ভেবে চিনতে স্নেহা রাজি হলো, কিন্তু শর্ত জুড়ে দিল, সেফ প্লেসের কথা বলে। আমিও তানবীরের সাথে কথা বলে ঠিক করলাম তানবীরের আম্মু যখন বেড়াতে যাবে তখন ওদের বাসায় নিয়ে যাব। তানবীরের বাসার কথা শুনে স্নেহা আপত্তি করেনি। অতঃপর সুযোগ বুঝে স্নেহাকে নিয়ে যায় তানবীরদের বাসায়। সারাদিন দুজনে একে অপরের সাথে মিশে যায়।
কেটে যায় একটি অন্তরঙ্গ মুহূর্তের সময়। সাফি আবার থেমে গেল। সুপ্তি কিছু বলছে না দেখে নিলয় বলল, সাফি তারপর কি হলো বল? সাফি বলল, আজ না, অন্য একদিন বলবো। সাফির কথা শুনে সুপ্তি রাগাঙ্কিত কণ্ঠে বলল, আজ না মানে? এক্ষুনি বলবে। সুপির ধমক শুনে সাফি বলতে শুরু করলো, পরিকল্পনা মাফিক তানবীরদের বাসায় স্নেহার সাথে অন্তরঙ্গের মুহূর্ত তানবীর ভিডিও করে রাখে। অবশ্য আমি ওকে বলেছিলাম ভিডিও করে রাখতে। কিছুদিন পর স্নেহার সাথে কথা বলা কমিয়ে দিলাম। ওর সাথে টাইম পাস করার কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না, তাই অ্যাভয়েড করতে শুরু করলাম। সেই সুযোগ তানবীর লুফে নিল। স্নেহাকে অনলাইনে সময় দিয়ে আমার অনুপস্থিতি বুঝতে দিতে চাইতো না। তবু স্নেহা আমাকে বারবার কল দিয়ে কন্ট্রাক্ট রাখতে বলতো। একদিন তানবীর আমাকে জানায় ও স্নেহার সাথে ফিজিক্যাল করতে ইচ্ছুক। আমিও তাতে সায় দিলাম। স্নেহাকে কীভাবে রাজি করাতে হবে সেটাও বলে দিলাম। স্নেহার সাথে আমার অন্তরঙ্গের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতে বললাম। তানবীর ঠিক তাই করলো আমি যেটা বলেছিলাম। তানবীরের প্রতি ধারণা আর সো কল্ড ভাইয়ের প্রতি বছর বিশ্বাসের ভয়ঙ্কর পরিণতি স্নেহার কাছে পরিষ্কার হয়ে গেল। স্নেহা রাজি না তানবীরকে অপমান করে? স্নেহার প্রতি তানবীরের ক্ষোভ জন্মে গেল। আমাকে সব খুলে বলতে আমি যেন প্রচণ্ড রেগে গিয়েছিলাম স্নেহার প্রতি। কীভাবে পারলো সে আমার বন্ধুকে অপমান করতে? তানবীর স্নেহার আইডির পাসওয়ার্ড দিয়ে বলি আমাদের অন্তরঙ্গের ভিডিও স্নেহার আইডিতে আপলোড করতে। তানবীর ক্ষোভে ঠিক তাই করলো। মায়াবতী আইডি থেকে ভিডিও ছড়িয়ে পড়লো ভার্চুয়ালে। গ্রুপে গ্রুপে শেয়ার হচ্ছে ভিডিও লিঙ্ক। বেঁচে থাকার জন্য স্নেহার সম্মানটুকু কেড়ে নিলাম দুজন। সেদিন রাতে আমাদের প্রতি অসীম ঘৃণা নিয়ে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। সাপি মাথা নিচু করে বসে আছে। নিলয় যেন বাক রুদ্ধ হয়ে গেছে। সুপ্তি নিশ্চুপ হয়ে সাফির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেই চোখে অশ্রু ঝরছে, সেই চোখেই সাফির প্রতি তীব্র ঘৃণা আর ক্ষোভে রক্তিম রং ধারণ করছে। ভার্চুয়ালি বিশ্বাস করা সো কল্ড ভাইয়ের কৃতকর্মের প্রাপ্য শাস্তি স্নেহার আত্মা তানবীরকে বিভৎস আত্মহত্যার মাধ্যমে দিতে পেরেছে। কিন্তু প্রকৃত ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতা কিংবা প্রতারণার প্রাপ্য শাস্তি স্নেহার আত্মা সাফিকে দিতে পারেনি। হয়তো স্নেহার প্রকৃত ভালোবাসায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। সাফি বেঁচে আছে। প্রকৃত ভালোবাসার প্রিয় মানুষ সত্যিও তাকে ক্ষমা করে দিয়েছে। কেননা সাফি চিরদিনের জন্য স্বাভাবিক জীবনযাপন থেকে অনেক দূরে চলে গেছে। সাফি যতদিন বেঁচে রবে, মায়াবতী স্নেহার মৃত আইডির অশরীরী আত্মা তাকে ততদিন তাড়া করবে। আজকের ঘটনাটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।